নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আবার দু চার দিন পরে আবার আপনাদের সামনে, এবং এখন একদম বাজার গরম যাকে বলে, চতুর্দিকে বাজার গরম এবং চতুর্দিকে হাস্যকর সমস্ত ব্যাপার স্যাপার চলছে। বিশেষ করে নাটক চলছে ভয়ঙ্কর রকম, ভয়াবহ পর্যায়ের নাটক চলছে, এবং সেই নাটক দেখতে 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 মানে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো ব্যাপার। তবুও নাটক চলছে, এবং এই নাটকগুলো প্রত্যেকটা হচ্ছে অবশ্যই রাজনীতিকে ঘিরে, যে রাজনীতিকে পুরোপুরি সস্তা ভাড়ামোর পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে এই রাজ্যে। এটা এ নিয়ে কোনো সংশয়, কারণ এখানে যেরকম নাটক দেখতে পাচ্ছি আমরা লোকসভা নির্বাচনকে ঘিরে, লোকসভা নির্বাচনের প্রার্থীদের দিকে নিয়ে যে নাটকটা আমরা দেখতে পাচ্ছি এবং যে হাস্যকর সমস্ত কথাবার্তা শুনতে পাচ্ছি, তাতে মানে কোনো কোনো সমালোচনা বা কোনো মতামতই এর জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে না। বিশেষ করে শিক্ষিত মানুষজন, ভদ্র মানুষজনের জন্য এটা একটা অত্যন্ত হাস্যকর একটা, যাকে বলে মানে ফার্স, যাকে বলে ইংরেজিতে, সেই ফার্স চলছে যেন চারদিকে। অথচ বড় বড় সমস্ত ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোর কোথাও কোনো পাত্তা নেই। চলছে কে প্রার্থী হয়েছেন, কেন হয়েছেন, কাকে করা হলো না, কেন করা হলো না। এবং লক্ষ্য করে দেখছি মিডিয়ার ঝোঁকটা হচ্ছে একদিকেই। তারা বারবার প্রমাণ করতে চেষ্টা করছে যে এই যে বিজেপি যে সমস্ত প্রার্থী নির্বাচন করেছে সেগুলো ভুলভাল হয়েছে, এবং কোন প্রার্থীর ক্ষোভ আছে সেই ক্ষোভগুলোকেই তারা বারবার তুলে ধরে প্রজেক্ট করার চেষ্টা করছে বারবার করে। আমি আজকে সারাদিন লক্ষ্য করেছি যে কেন বিজেপির ভেতরে এত গন্ডগোল, এটা প্রমাণ করতে চাইছে তারা। মানে তৃণমূলের পক্ষে কথা বলা হোক বা যাই হোক, কংগ্রেসের পক্ষে কথা বলা হোক বা যাই হোক, আমি জানি না, কিন্তু এই যে অ্যাটিটিউডটা ভয়ঙ্কর ক্ষতিকারক একটা অ্যাটিটিউড। কিন্তু তারপরেও এমন সমস্ত প্রার্থীদের আমরা দেখতে পেয়েছি যে আমরা বিস্মিত হয়েছি। এরা প্রার্থী হতে পারেন, এরা ভাবা যায়নি। বিশ্বজিৎ অভিজিৎ গাঙ্গুলির কথা আমরা আগে থেকেই জানতাম তিনি দাঁড়াবেন, তিনি দাঁড়িয়েছেন যথারীতি। তিনি তো একটা মস্ত বড় মাস্টার স্ট্রোক বটেই। তার পাশাপাশি একজন প্রার্থী বসিরহাটে যাকে প্রার্থী করলো বিজেপি, তাকে নিয়ে সত্যি মানে বিস্ময়ের সমস্ত সীমা অতিক্রম করে গেছে। বিশেষ করে যারা আমার মতো যারা একটু পোর খাওয়া দীর্ঘদিন ধরে রাজনীতি দেখছে, তাদেরও অবাক লেগেছে তাদের কাছে যে কি ব্যাপার, রেখা পাত্রের মতো একজন মানুষকে প্রার্থী করা সম্ভব হয়? হ্যাঁ হয়। এবং তার সঙ্গে আজকে প্রধানমন্ত্রী কথা বলেছেন সরাসরি, সেটা কিছু কিছু মিডিয়া সেটা দেখিয়েছে, দেখাতে বাধ্য হয়েছে, এবং প্রধানমন্ত্রী কথা বলেছেন যেখানে এই রেখাপাত্র সম্পর্কে অশালীন কথাবার্তা, নোংরা কথাবার্তা, ইতিমধ্যে ব্যক্তি আক্রমণ, এগুলো তো শুরু হয়েছে। সব থেকে বেশি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে ব্যক্তি আক্রমণের পর্যায়ে যখন রাজনীতি চলে যায়, তখন মানতেই হবে যে নীতি, রুচি ইত্যাদির চরম অবনমন না ঘটলে এটা সম্ভব নয়। কিন্তু আমার থেকেও আরো ভালো বলতে পারবেন যিনি, তিনি দীর্ঘদিনের একজন পোর খাওয়া মানুষ, তিনি অভিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, মেঘালয় ত্রিপুরার মতো দুটি রাজ্যের রাজ্যপাল হিসেবে ছিলেন। আপনারা তাকে তথাগত রায়কে আগেও দেখেছেন আমাদের চ্যানেলে। আজকে তার সঙ্গে আমরা আলোচনা করব, কথা বলবো মূলত এই প্রার্থী সংক্রান্ত ব্যাপারটা। আমি আগে দিব্যেন্দুর কাছে জেনে নিই তথাগত রায় এসে গেছেন কিনা। নমস্কার দাদা। নমস্কার দাদা, শুনতে পাচ্ছেন কি আমার কথা? নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, এই আমি যে কথাটা শুরুতে বলছিলাম সেগুলো যদি আপনি শুনে থাকেন, তাহলে আমি একটু এই দিকটা আগে আপনার কাছে জেনে নিতে চাইবো বা আপনার মতামতটা জানতে চাইবো। এই যে একটা হাস্যকর, অত্যন্ত বিলো স্ট্যান্ডার্ডের ফার্স চলছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রার্থী এবং তাদেরকে ঘিরে, কে প্রার্থী হলেন, কেন হলেন, আর ব্যক্তি আক্রমণের যে কুৎসা, নোংরা তীব্র ব্যক্তি আক্রমণ, নোংরা নোংরা ভাষায়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? প্রথমে এটা একটু শুনি, তারপরে অন্য প্রসঙ্গে আসছি। এই ব্যক্তি আক্রমণ তো পশ্চিমবঙ্গে কিছু নতুন নয়, বহুদিন ধরে চলছে, সিপিএম এর আমল থেকে চলছে। বস্তুত একেবারে গোড়া থেকে 50-এর দশক থেকে যখন আমি ইলেকশন দেখতে আরম্ভ করেছি, তখনও ছোটখাটো আকারে চলতো এবং নানাভাবে ব্যক্তির সম্বন্ধে কুৎসা রটনা চলতো। কিন্তু এখন সেটা একটা অশোভন পর্যায়ে চলে গেছে। আমার যেটা আশ্চর্য লাগে যে ব্যক্তি আক্রমণ যারা করছেন তারা যে কাঁচের ঘরে বসে ঢিল মারছেন তারা তা বুঝতে পারছেন না। তারা যাকে ভজনা করেন, যার মানে কাঁচা বাংলায় বলতে গেলে যার চটি চাটেন, তার সম্বন্ধে কি বই আছে, কি মিডিয়া আছে এবং বাজারে ঘুরছে সেটা সম্বন্ধে খবর রাখেন না। অন্য তরফ খানিকটা সংযম করে বলে তাদের ওই পর্যায়ে ব্যক্তি আক্রমণ
যায়নি। আর তাছাড়া সবসময় তো কেওড়াদের ভয় আছে, তারা বাড়িতে চড়াও হয়ে যাবে, পুলিশের ভয় আছে, তারা এসে ভুলভাল কেস দিয়ে দেবে, এই সমস্ত করবে। এইসব কারণে তারা হয়তো করছেন না। কিন্তু ব্যক্তি আক্রমণ যারা করছেন তারা তো একে রুচিবিহীন লোক, আর দ্বিতীয় কথা হচ্ছে তারা কাঁচের ঘরে বসে ঢিল মারছেন, এটা তাদের বোঝা উচিত। দাদা এবারে আসি প্রার্থী নির্বাচন প্রসঙ্গে। আহ, আমরা জানি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপি সর্বভারতীয় স্তরে প্রার্থী নির্বাচনের একটা বেশ রীতিমতো চমক সৃষ্টি প্রত্যেক বছরই করে থাকেন, এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। কিন্তু আমরা একটু পশ্চিমবঙ্গ নিয়ে আজকে কথা বলবো। পশ্চিমবঙ্গে একেবারে উত্তরবঙ্গ থেকে ধরে যদি আমরা এদিকে চলে আসি, আমি একটু উল্টো করি ব্যাপারটাকে। প্রথমে যদি আমি রেখা পাত্রের প্রসঙ্গটা নিয়ে আসি আপনার কাছে, যে যে এই ভদ্রমহিলা একেবারে সমাজের নিচের স্তর থেকে তিনি উঠে এসেছেন এবং আজকে তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন, আমি জানি আপনিও নিশ্চয়ই সেই বাক্যালাপ শুনে থাকবেন। তো দাদা এই নিশ্চয়ই যে শুনেছি, হ্যাঁ। রেখা পাত্রকে যে নির্বাচন দাদা, বা এই যে প্রার্থী নির্বাচনে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে পেয়েছি, আগেই জানতাম আমরা যে তাকে পাবো এবং তাকে পেয়েছি, এবং কিছু মানুষের ক্ষোভ, সেটা আপনি পরে আসছি। আগে আপনি এই নির্বাচনের এই দিকটা সম্পর্কে যদি একটু বলতেন অনুগ্রহ। শুনুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দলের প্রতি সমর্থন আছে কিনা এবং নির্বাচনের যে প্রধান ইস্যু সেটার প্রতি সমর্থন আছে কিনা। এমন কোন প্রার্থী আজ পর্যন্ত সৃষ্ট হয়নি যার প্রতি 100% দলের লোকের সমর্থন থাকে। সকলেই মনে করবে যে অমুককে করলে ভালো হতো, তমুককে করাটা ঠিক হয়নি, তমুকের অমুক দোষ আছে, অমুকের এই গুণ আছে ইত্যাদি। সেগুলোকে ভুলে যেতে হবে, সেগুলোকে মেনে নিতে হবে। কিছু কিছু প্রার্থী উল্টোপাল্টা কথা বলে ফেলেন, সেই সব কথাগুলোকে তাদের শুধরে দিতে হবে। এখনো যথেষ্ট সময় আছে, এখনো মনোনয়ন পত্র দাখিল করার সময় হয়নি। কিন্তু প্রার্থী দল একবার প্রার্থী নির্বাচন সম্পূর্ণ করে ফেললে এবং প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলে তখন দলের সমর্থক হয়ে প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলা অত্যন্ত অন্যায় এবং দলবিরোধী কাজ। সেটা করলে যে খুব মানে কারুর ঘাড়ে যে কিছু একটা খাড়া এসে পড়বে সেরকম নয়, কিন্তু কাজটা দলবিরোধী হবে, তাহলে তার সমর্থনের কোনো মানেই হয় না। এই হচ্ছে ব্যাপার। রেখা পাত্রর কথা আমি বলছি, রেখা পাত্র তো একটা রাজ্যের, পুরো রাজ্যে বিখ্যাত লোক না, কিন্তু না, রেখা পাত্র মাটির কাছাকাছি লোক, তিনি ওই অঞ্চল থেকে এসেছেন, তাকে ওই অঞ্চলের লোক চেনে। সেক্ষেত্রে রেখা পাত্রকে যখন যে প্রক্রিয়াটা আছে, অর্থাৎ এ থেকে জেলা থেকে, রাজ্য থেকে, কেন্দ্র থেকে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন স্তরে যে তার নামটা অ্যাপ্রুভড হয়েছে, তার নামটা মনোনীত হয়েছে, এই জিনিসটাকে মাথায় রেখে তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে হবে এবং প্রত্যেক দলীয় কর্মী তাকে সমর্থন করতে হবে, সম্ভব হলে তার হয়ে কাজ করতে হবে। দাদা রেখা পাত্রের যে নির্বাচনটা, আমি আজকে সারাদিন টেলিভিশনে খেয়াল রাখছিলাম, স্থানীয় মিডিয়ার বিভিন্ন কথাবার্তা শুনছিলাম। তারা যেটা বলছেন, বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে এইরকম যে রেখা পাত্র ছাড়াও কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন অমৃতা দেবী, যিনি রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত, সম্ভবত বর্তমান রানী বা এরকম কিছু হবে। তার বয়স হয়েছে 62 বছর। তিনি প্রার্থী হয়েছেন কৃষ্ণনগরের। এবারে স্থানীয় মিডিয়া কি করছে, সারাদিন ধরে রুদ্রনীল ঘোষকে প্রজেক্ট করে বারবার করে বলে যাচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে তিনি কতটা ক্ষুব্ধ, কেন তাকে প্রার্থী করা হয়নি। সজল ঘোষকে তুলে আনা হচ্ছে, তাকেও দেখিয়ে একই কথা বলা হচ্ছে, তাকে প্রার্থী করা হয়নি, সজল ঘোষ নাকি খুব ক্ষুব্ধ। প্রত্যেকেই ক্ষুব্ধ। এই ক্ষোভ তারা প্রকাশ্যে মিডিয়াতে এসে তারা বলুন, এটা এরা চাইছে, মানে একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা গন্ডগোল, যে ভেতরে একটা গন্ডগোল রয়েছে, বিরাট গন্ডগোল আছে, এই দেখুন গন্ডগোল, এই দেখুন গন্ডগোল, এই দেখুন গন্ডগোল, এই ভূমিকাটা মিডিয়া কি স্বতঃপ্রণোদিত হয়ে নিল? উদ্দেশ্যটা একটু ভালো দেখাচ্ছে না। ব্যাপার হচ্ছে দুটো, এর মধ্যে দুটো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে বিজেপি এমন একটা দল যেখানে এমন কোনো মহারানী নেই যিনি যেটা বলবেন সেটাই শেষ কথা। একটা গণতান্ত্রিক দল এবং এর মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে। আভ্যন্তরীণ গণতন্ত্র আছে মানে প্রত্যেকেরই প্রার্থী সম্বন্ধে কিছু বক্তব্য থাকতে পারে এবং সেটা দলের নেতৃত্ব শুনবে।
কিন্তু একবার প্রার্থী চয়ন হয়ে গেলে এবং সেই প্রার্থীকে সাধারণে ঘোষণা হয়ে গেলে তারপরে কোন রকম সেই প্রার্থী সম্বন্ধে কোনো কথা বলা বাঞ্ছনীয় না। এখন এই সেটা যে তো দাদা কথাগুলো দলের বলা হচ্ছে, বলছি আমি এই যে কথাগুলো বলা হচ্ছে, আমি দ্বিতীয় বিষয়টা যে রুদ্রনীল ঘোষ হ্যানা বলেছে, সজল ঘোষ তানা বলেছে, এগুলো কি? আপনি যদি এই প্রার্থীগুলোর বিরুদ্ধে তৃণমূলের নেতা হতেন তাহলে কি করতেন? আপনি দুটো মিডিয়াকে পয়সা খাইয়ে দিতেন, সামান্য ব্যাপার। তৃণমূলের আন্ডিল আন্ডিল পয়সা আছে, মানে যে পরিমাণ টাকা তৃণমূল এই এর থেকে পেয়েছে, কি নাম, এই ইলেকটোরাল বন্ড থেকে পেয়েছে, সেটা দলের সাইজের নিরিখে একটা বিশাল টাকা। বিজেপি তাদের চেয়ে বেশি পেয়েছে, কিন্তু বিজেপি আর তৃণমূলের দুটো তো সাইজের তুলনা হয় না। তৃণমূল একটা রাজ্যে আবদ্ধ, সেই দলটা একটা অসাধারণ পরিমাণ টাকা পেয়েছে। কি করে পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে, সেটা অন্য প্রশ্ন, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই পরিমাণ টাকা দিয়ে দুটো পাঁচটা মিডিয়াকে কিনে নেওয়া এবং তাদের দিয়ে নিরন্তর অপপ্রচার করানো তো স্বাভাবিক। এবং এই অপপ্রচার গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক ব্যবস্থা সম্মত, এটা তো আইন বিরুদ্ধ নয়। মিথ্যা কথা বলা তো আইন বিরুদ্ধ নয়। যদি কেউ অভিডেভিট করে মিথ্যা কথা বলে তাহলে সেটা আইন বিরুদ্ধ, কিন্তু সাধারণ মিথ্যা কথা তো বলা আইন বিরুদ্ধ নয়। এইসব মিথ্যা কথা বলে যাচ্ছি, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে যাচ্ছি। এরকম মিথ্যা কথা আমরা সারা মানে অন্য সময়, নির্বাচনের সময় ছাড়াও বহু শুনতে পাই, আর এখন তো পাচ্ছি। এর আগে আমরা শুনেছি যে শাহজাহান নাকি ওই অঞ্চলে মানুষের জন্য প্রচুর কাজ করে, অসাধারণ কাজ করে, একবার মানুষের জন্য নিবেদিত প্রাণ। কৃষ্ণমন্ডল সম্বন্ধে আমরা এই কথা শুনেছি। পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে আমরা শুনেছি উনি বড় এক্সিকিউটিভ ছিলেন, উনি হ্যানা ছিলেন, উনি তারা ছিলেন। তারপরে তার রক্ষিতার বাড়িতে যখন কয়েক লরি নোট পাওয়া গেল, তখন পার্থ চট্টোপাধ্যায়কে দূরে সরে গেল। এইসব মিথ্যা কথা বলা হয়ে থাকে, এতে আশ্চর্য হবার কিছু নেই। এটাকে মোকাবিলা করতে হবে, আর উত্তরে দলের তরফ থেকে কিছু বলতে হবে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দলের তরফ থেকে, মানে ব্যাপারটা যাতে আনআনসার্ড না থাকে, দলের তরফ থেকে যেন এটার প্রতিবাদ করা হয় এবং পরিষ্কারভাবে বলা হয় যে এগুলো মিথ্যে কথা বলা। এই যে একটা টেন্ডেন্সি, আপনি একদম শুরুতে যে কথাটা বললেন দাদা, আমি সেখানে একটু ফিরে যেতে চাইছি। এই যে একটা টেন্ডেন্সি ব্যক্তি কুৎসা, মানে নির্বাচন এলেই বা কোন রকম ইস্যু হলেই ব্যক্তি কুৎসা একটা অন্যতম প্রধান অস্ত্র। দুই হচ্ছে কোনো মানুষ তার কি বলে আপনার ধরুন কর্মজীবনে বা ব্যক্তি জীবনে কি করেছেন না করেছেন, তিনি যে মুহূর্তে নির্বাচনের প্রার্থী হলেন তিনি যেন স্ক্যানারের আন্ডারে চলে এলেন এবং এগুলোকে তুলে তুলে আনতে হলো এবং মিথ্যাগুলোকে বলতে শুরু করা হলো, বিভিন্ন ভাবে মিথ্যা বলতে শুরু করা হলো। এই যে আপনি শুরুতেই একটা কথা বলেছেন যে কাঁচের ঘরে যারা বাস করে তাদের উচিত নয় ঢিল ছোড়া, আমরা জানি। আপনি স্টিফেন লিককের সেই প্রবন্ধটাও পড়েছেন দাদা, যেখানে স্টিফেন লিকক ওল্ড প্রভাবস মেড নিউ বলে একটি প্রবন্ধ, বিখ্যাত প্রবন্ধ, সেখানে তিনি বলেছেন আজকাল দেখা যায় যারা যারা কাঁচের ঘরে বাস করে তারাই বেশি পরিমাণে ঢিল ছুঁড়ে যাচ্ছে সারা। এটা সেই ঢিল ছোড়া নয় তো, যেটা কিনা আপনার পরবর্তীকালে স্টিফেন লিকক এটাও কনক্লুশনে বলছেন যে সেটা কিন্তু বুমেরাং হবেই। আজ যদি নাও হয় আগামীকাল সেটা হতে বাধ্য। এ দিয়ে স্টিফেন লিকক ওটা শেষ করছে ওল্ড প্রভাবস মেড নিউ। না, কিন্তু এই যে কাঁচের ঘরে বাস করে ঢিল ছোঁড়া হচ্ছে আর নিরন্তর মিথ্যে কথা বলা হচ্ছে, এর মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। যিনি বলেন যে শাহজাহান মানুষের জন্য নিবেদিত প্রাণ, মানুষের জন্য প্রচুর কাজ করেছেন, যিনি বলেন যে এইভাবে আমাদের রাজ্যে প্রচুর চাকরি সৃষ্টি হচ্ছে, ডবল ডবল চাকরি হবে, তার বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো মানুষকে দেখতে হবে। তার যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে তিনি যত মিথ্যে কথা বলবেন তত নিজের মিথ্যের জালে জড়িয়ে যাবে। এই তো ঘটনা। দাদা এবার একটু উত্তরবঙ্গের প্রসঙ্গটায় আসি। আমরা দেখতে পাচ্ছি গত কদিন ধরে সরগরম হয়ে রয়েছে একদিকে উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক, মানে মিডিয়া সেটাকে নাম দিয়েছে দুই মন্ত্রীর দ্বৈরথ, এবং তাদের মুখোমুখি ঝগড়া করতেও মারামারি করতে নামতেও দেখা গেছে। কি আপনি কি বুঝছেন ওখানে, কি পরিস্থিতি কেমন লাগছে আপনার? ভালো বুঝছি না, এই মারামারিটা গণতন্ত্র সম্মত নয়। বিশেষ করে এমনি পার্টির ক্যাডাররা মারামারি করে, সেটা খানিকটা করে, সেটা মেনে নেওয়া যায়, যতক্ষণ না খুন খারাপই হচ্ছে।
কিন্তু দুটো মন্ত্রী মারামারি করবে, এটা একটু মেনে নেওয়া কঠিন হচ্ছে। তারা সংযত হলেই ভালো করবে। এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যা, তাতে নিশীথ প্রামাণিকের মানে উদয়ন গুহর সম্পর্কে অনেক ধরনের ব্যাপার এর মাঝখানে ঘটেছে। ফলত নিশীথ প্রামাণিকের একটা সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আপনি ওখানে? ভালো সম্ভাবনা আছে, প্রভূত সম্ভাবনা আছে। উদয়ন মানে গুহর কি, উদয়ন গুহর তো আগাগোড়াই গালাগালি দিয়ে যায়। উদয়ন গুহর ইউএসপি হচ্ছে গালাগালি দেওয়া, এবং সেই গালাগালির মাধ্যম হচ্ছে মেরে দেবো, পুঁতে দেবো, শুইয়ে দেবো, খুন করে দেবো, এই হচ্ছে নির্বাচনের সময় দেখে নেবো, এই সমস্ত, এইটা হচ্ছে উদয়ন গুহর ইউএসপি। তাতে আশ্চর্য আবার কি আছে? নিশীথ প্রামাণিককে সেটাকে মোকাবিলা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং ওখান থেকে আরেকটু এদিকে আসি, নদিয়ার দিকটাতে আসি যদি, সেখানে যে প্রার্থী যা দেখতে পাচ্ছেন, এবারে জগন্নাথ বাবুই আবার দাঁড়িয়েছেন, জগন্নাথ সরকার, এবং তার আগের বারের জেতা কনস্টিটিউয়েন্সি। তো আপনার ওখানে কি নদিয়াতে ফলাফল কিরকম হতে পারে বলে আপনার বিশ্বাস? নদিয়াতে জগন্নাথ সরকার খুব ভালো ভোট পাবেন, আমি আশা করছি জিতে যাবেন। উনি জেতা প্রার্থী, উনি স্থানীয় লোক, ওইখানে যে সম্প্রদায়ের মানুষ থাকে উনি তাদের প্রতিভু, উনি মানুষের জন্য কাজ করেন, জিতে যাওয়া উচিত। আর গঙ্গার ওপারে হুগলিতে লকেট চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বা দাঁড় করানো হয়েছে আর কি। তিনি ওই টেলিভিশনে কোনো একটা অনুষ্ঠান করেন, রচনা ব্যানার্জি তার নাম, তাকে দাঁড় করানো হয়েছে, যিনি ধোঁয়া দেখলেই মনে করেন যে সেখানে শিল্প হচ্ছে বলে, ধোঁয়া উঠছে ইত্যাদি তার ধারণা। তো সেখানে লকেট চট্টোপাধ্যায় কি আগেরবার তিনি পরাজিত হয়েছিলেন, কিন্তু এবারে কি সম্ভাবনা থাকছে? কারণ তিনি তো পরাজিত প্রার্থী। আমরা একটা প্রবাদ জানতাম যে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে, কিন্তু যেখানে ধোঁয়া আছে সেখানে শিল্প আছে, এটা তো রচনা দেবীর আবিষ্কার। যেখানে আবার ধোঁয়া শুধু না, ধোঁয়া 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 এরকম দেখেছিলেন। পশ্চিমবঙ্গে হুগলি জেলায় শিল্পের অবস্থাটা কি? পশ্চিমবঙ্গে হুগলি জেলায় প্রচুর শিল্প আছে, তফাতের মধ্যে সেই শিল্পগুলো বন্ধ। সেই শিল্পগুলোর সামনে একটা গেট বন্ধ, গেটের সামনে একটা ডান্ডা খাড়া আছে, সেই ডান্ডার সামনে একটা ছোট ঘর আছে, সেখানে কেউ নেই। সেই ডান্ডার মাথায় একটা বিবর্ণ লাল ন্যাকড়া ঝুলছে। এটা একসময় সিটুর পতাকা ছিল। সিটু ওখানে আনন্দ করে আন্দোলন করে কারখানাটা তুলে দিয়েছিল। তারপরে কারখানা থেকে টিন চুরি হচ্ছে, ইট চুরি হচ্ছে, বেসিনপত্র চুরি হচ্ছে, এই সমস্ত। এই হচ্ছে হুগলি জেলার চেহারা। এই হুগলি জেলার চেহারায় যদি উনি ধোঁয়া ধোঁয়া দেখেন, তাহলে সেটা কি, আমি জানি না। ওর ওর প্রকৃতিস্থতা সম্বন্ধেই সন্দেহ জন্মায়। আর উনি তো রাজনীতি জানেন না, উনি অন্য অভিনয় জগৎ থেকে এসছেন। এসে উনি মনে করছেন এটা খুব স্মার্ট কথা বললেন, খুব চালাক চালাক কথা বললেন, এই কথা বলেই উনি নির্বাচন বৈতরণী পার হয়ে যাবেন। দেখুন, চেষ্টা করে দেখুন। এবং সম্ভাবনা হয়তো জানি না শাসক দল বলে। একটা আলোচনা দাদা, আমি শেষের দিকে চলে এসেছি, একটা আলোচনা আপনার সঙ্গে একটু করতে চাই। মানে একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, পশ্চিমবঙ্গের নির্বাচনে শুধুমাত্র ভোট কি পড়লো, কত লোক ভোট দিলেন ইত্যাদি ইত্যাদি, এতেই ব্যাপারটা, ফলাফলটা শেষ হয়ে যায় না। তারপরে অনেক কিছু থাকে। এই যে তারপরে অনেক কিছু থাকে, সেটা গতবারের বিধানসভাতে আমরা বুঝেছি, তার আগে লোকসভাতেও আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই যে অনেক কিছু থাকে যেটা কিনা সবকিছু, সমস্ত কিছু বদলে দেয়। এমনকি আমরা দেখতে পেয়েছি তমলুকে আপনার মার্জনা করবেন আপনার, শুভেন্দু অধিকারী যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেই নন্দীগ্রামে, সেখান থেকে দেখা গেছে যে ব্যালট বক্স উদ্ধার হয়েছে পুকুরের ধার থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান গত বিধানসভা নির্বাচনে। ব্যালট বক্স পুকুরের ধার থেকে উদ্ধার হয়েছে, এবং আপনার ইভিএম মেশিন পাওয়া গেছে কারোর বাড়িতে। এই যে মেশিনারি, কেন্দ্র সরকার, আপনি তো দেখুন, আপনি অত্যন্ত উচ্চ স্তরে আপনি বিলং করেন, ফলত আপনি জানেন, আপনার জানা উচিত, বা আপনার কাছে আমরা এটা প্রত্যাশা করি আপনি হয়তো উত্তরটা দেবেন, তথাগত রায়ের কাছ থেকে উত্তরটা পাবো।
এবারেও কি ওই মেশিনারি কাজ করবে দাদা? রাজ্য সরকারি কর্মচারী পরিচয় দিয়ে যে ঢুকে পড়া, গণনাতে থাকা, সব জায়গাতে থেকে সবকিছু ঘেঁটে দেওয়া, এই যে ব্যাপারটা, সেটা কি কেন্দ্র এবারেও কোনো ব্যবস্থা নেবে না, বা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে না? নির্বাচন কমিশন এর মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, যেমন সন্দেহভাজন অফিসারদের নির্বাচনী কোনো কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে WCS এর অনেকে আছেন যারা রাজ্যের অধিকারী, তা নিয়ে তাদের ক্ষোভ আছে, কিন্তু কিছু করার নেই, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ যাতে ঠিকঠাক ভোট দিতে পারেন এবং যে ভোটের ফলাফলে তাদের রায়টা যাতে প্রতিফলিত হয় সেটা দেখা। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার যে পরিমাণ আনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে শিক্ষা দিয়ে, তাদের প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে কাজে যদি লাগানো যায়, আমি যদি বলছি কারণ এর আগে এরকম হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী এসছে কিন্তু তারা যথাযথভাবে কাজ করতে পারেনি, তারা রাজ্য পুলিশের অধীনে কাজ করেছে এবং রাজ্য পুলিশের তাদের ব্যারাকে বসিয়ে রেখেছে বা উল্টোপাল্টা জায়গায় চালিয়ে পাঠিয়ে দিয়েছে, তাদের কেন্দ্রের বাইরে পাঠিয়ে দিয়েছে, এরকমও শোনা গেছে। তো এই সব জিনিসগুলোর বিরুদ্ধে বা এইসব জিনিসগুলোকে মোকাবিলা করবার জন্য যদি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং ভোট গোনার সময় যদি কারচুপি বন্ধ করার যথাযথ ব্যবস্থা করতে পারে, তাহলে ফল প্রত্যাশিতই হবে, তাহলে প্রত্যাশিতই ফল হবে। একটা কথা বলে রাখি যে এই নির্বাচনে ইস্যুটা কি? এই নির্বাচনে ইস্যু একটাই, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন কি হবেন না। এবং এখন মোটামুটি সবাই নিশ্চিত যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। কে প্রধানমন্ত্রী হবে? মমতা ব্যানার্জি তো আর প্রধানমন্ত্রী হবেন না, রাহুল গান্ধীরও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। যতই ভারত জোড়ো করুন আর ভারত তোড়ো করুন, সুদূর পরাহত। কে প্রধানমন্ত্রী হবে? হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, তা না হলে দেশে অরাজকতা হবে। এই অরাজকতা আমরা 1990-এর দশকে দেখেছি, সেই জিনিস আবার হতে পারে। এখন এই প্রশ্নটা আজকে মানুষের সামনে এসছে, বিজেপির কর্তব্য হবে এই প্রশ্নটা বিশেষ করে মানুষের সামনে রাখা এবং প্রার্থীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা এই প্রশ্নটার কে মানুষের সামনে রেখে তার যথাযথ উত্তর দেয়। এবং এ যাবৎ যা কাজ হয়েছে, বিগত 10 বছরের যে কাজের উদাহরণ, তার সাফল্যগুলো, গোটা বিশ্বে ভারতের অবস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এতগুলো দিক যেখানে রয়েছে, যেগুলোকে এখানকার মিডিয়া কখনো কোনোদিন তুলে ধরে না, বলে না, সেগুলো তো বারবার করে বলতে হবে। তারপরে ধরুন করোনার সঙ্গে মোকাবিলা, ভ্যাকসিন আবিষ্কার, মঙ্গলে মার্জনা করবেন, চাঁদে যান পাঠানো, বা সূর্যের খবর নেওয়া, এটা তো কখনো ভারত কোনোদিন কল্পনা করেনি 76 বছর। এই সবগুলো তো হয়েছে। না, এই জিনিস এগুলো তো বলতেই হবে, কিন্তু এগুলো গৌণ বিষয়। প্রধান বিষয় হচ্ছে কে প্রধানমন্ত্রী হবেন, তার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কি। তিনি এখন পর্যন্ত কি করেছেন সেটা দিয়ে তো যোগ্যতা বিচার হবেই, কিন্তু আগামী দিনে তিনি কি করতে পারবেন, আরো কি করতে পারবেন, আর তার বিকল্প কি সেটাও বিচার করতে হবে, সেটাও জনসাধারণের সামনে রাখতে হবে। বিকল্প যদি এমন একজন হয় যাকে পশ্চিমবঙ্গে সবাই তাকে ধন্য ধন্য করে, তার চটি ধুয়ে জল খায়, কিন্তু বরাকরের নদীর পুল পার হয়ে গেলে লোকে জিজ্ঞেস করে ওটা ও ক্যা হতা হ্যায়, ওটা কি মাথায় দেয় না খায়, সেই মানুষ তো কখনো প্রধানমন্ত্রী হবেন না। হয় নরেন্দ্র মোদী, নয় অরাজকতা। এইটা হচ্ছে আসল বস্তু, এটা বুঝতে হবে এবং বোঝাতে হবে। দাদা, যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন করি, এটা মনে পড়ে গেল হঠাৎ করে। আজকে না, গতকাল থেকেই হয়েছে যে, আপনি জানেন যে হিমাচল প্রদেশের একটি ছোট্ট শহর থেকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তিনি এসেছেন, এবং তিনি বেশ কিছু দেশাত্মবোধক ছবি করেছেন। তার মধ্যে ঝাঁসির রানীকে নিয়ে করা ছবিটি, তার মানে কুইন নাম দিয়ে, অসামান্য ছবি। এবং এরকম বেশ কিছু ছবি আমিও দেখেছি তার অভিনয়ের। আমি একজন মুগ্ধ ভক্ত। তো কঙ্গনা রানাওয়াত মান্ডি থেকে দাঁড়িয়েছেন, মান্ডিতে তাকে টিকিট দেওয়া হয়েছে তার শহর থেকে।
আপনি জানেন মান্ডি কথাটির একটি অন্য অর্থ আছে হিন্দিতে বা উর্দুতে। তো কঙ্গনা রানাউত প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র এবং তিনি কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান সুপ্রিয়া সুলে, তিনি কি করেছেন, তিনি বলেছেন যে মান্ডি থেকে যে দাঁড়িয়েছে রেট কত। তারপরে তিনি দাবি করতে চেয়েছেন যে এটা নাকি তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ার সেলের প্রধান, তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। তারপরে বলেছেন যে না, ছেলেরা ভুল করে ফেলেছিল। তারপরে বলেছেন না, অ্যাকাউন্ট হ্যাক হয়নি। বিভিন্ন রকম মতামত দিচ্ছেন। এবং ব্যাপারটা হচ্ছে যে এই মানে আমরা ব্যক্তি আক্রমণের কথা বলছিলাম, কঙ্গনা রানাওয়াত অবশ্যই জবাব দিয়েছেন, কিন্তু কংগ্রেস যে এইভাবে মহিলাদের সম্পর্কে কথা বলতে পারে সেটা আজকে মানে গোটা ভারতবাসী স্তম্ভিত হয়ে গেছে। কঙ্গনা রানাওয়াত জবাব দিয়েছেন যে না, এরকম ইত্রামও কিছু লোকের মজ্জাগত। আমি বলবো না যে কংগ্রেস একটা, গোটা কংগ্রেসটা একটা দল হিসেবে এরকম ইত্রামোর মধ্যে যায়, কিন্তু এরকম ইত্রামও কিছু লোকের মজ্জাগত এবং তারা এই ধরনের কথা বলে থাকে। যেমন তোমার মনে থাকতে পারে পার্কস্ট্রিটে যখন ধর্ষণের ঘটনা ঘটেছিল ওই সুজেন জর্ডান বলে মহিলাকে, তখন এখানকার একজন এমপি বলেছিলেন, যিনি মমতার প্রায় নিত্যসঙ্গী বলা যায় এবং তিনি অত্যন্ত উচ্চশিক্ষিতা মহিলা, তিনি বলেছিলেন খদ্দেরের সাথে লড়ালড়িতে এই সমস্ত কাণ্ড হয়েছে। সেটা তো এগুলো হচ্ছে গিয়ে ইত্রামিতে যাদের যাদের স্বভাবের মধ্যে ইত্রামি আছে তারাই এই ধরনের কথা। এবং সব থেকে সফট টার্গেট মানে নারীকে আক্রমণ করাটা সব থেকে সহজতম একদম রাস্তা। একদম একদম সফট টার্গেট দেখা যাচ্ছে যে এখানে কেউ পিছিয়ে নেই। সে আপনি কংগ্রেস বলুন, আপনি এসপি বলুন, আপনি এদের কথা তো বাদই দিলাম। এটা তো মানে এরকমও শোনা যাচ্ছে যে সন্দেশখালীতে নাকি গোডাউন ছিল মেয়েদের, মানে মেয়েদের গোডাউন বলে শব্দটা ব্যবহার, গোডাউন শব্দটা মেয়েদের নারীদের প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে, যে তাদের গোডাউন ওখান থেকে এই আজকে 6টাকে তুলে নিয়ে আয়, আজকে 12টাকে তুলে নিয়ে আয়, এইরকম ছিল তাদের মুখের ভাষা। এই ছিল আমি পরিস্থিতি। শুনেছি। এবং সন্দেশখালীতে আজকে যে মেয়েরা কথা বলছেন, যারা রেখা পাত্রের হয়ে কথা বলছেন, তারা বলছেন, রেখা পাত্র নিজেও সাক্ষাৎকারে বলছেন যে আমি নির্যাতিতদের একজন। শি ইজ ওয়ান অফ দ্য ভিকটিমস। যিনি আজকে ভোটে দাঁড়াতে পেরেছেন তিনি ওয়ান অফ দ্য ভিকটিমস। তাহলে তার পাশে মানুষ দাঁড়াবে না, বা এই পরিস্থিতিগুলো মানুষ দেখছে না? এটা একটা মস্ত বড় ব্যাপার তো বটেই। তিনি অভিযোগগুলো করেছেন। দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য, এবং আবার আমাদের সঙ্গে দেখা হবে পরের সপ্তাহে। তথাগতরা ইন বিটুইন আমাদের অন্য একটা প্রোগ্রাম আমাদের সঙ্গে যাবে। দাদা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শীঘ্রই আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। বাড়িতেও যাওয়া। দিব্যেন্দু, আমাদের স্টুডিও ফেরাও। এখন এই যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, আজকে তথাগত রায় ছিলেন আমাদের সঙ্গে, মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। তিনি খুব সুন্দরভাবে তার বক্তব্যটা পরিষ্কার করে বললেন। ও হ্যাঁ, এই ছবিটা দিব্যেন্দুকে বলেছিলাম যে আমি দেখতে চাই না, বড় করেই দেখা, ওটা দেখি, যখন দেখালেই ঠিক করে সবাই দেখুক যে কি ঘটনাটা। এটা হচ্ছে, আপনারা দেখুন যে যাদবপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী, একজন অভিনেত্রী বলেও পরিচিত, তিনি শিবের মাথায় জল ঢালছেন। যিনি শিবলিঙ্গে কন্ডম পরানোর কথা বলেছিলেন কদিন আগে, তিনি শিবের মাথায় জল ঢালছেন। ছবিটা একটু বড় করা যায় না দিব্যেন্দু? তাহলে আরো ভালো হতো, আরো চমৎকার হতো, বোঝা যায়। তো ঘটনা হচ্ছে এইরকম যে এই যে সস্তা নাটকগুলো, এই যে ফার্স, এগুলোকে ফার্স বলে। স্টুডিও ফেরত, এগুলোকে ফার্স বলে। এই যে ফার্স গুলো স্টুডিও ফেরত, ঠিক আছে, দেখে নিয়েছি, যথেষ্ট। এটা খুব একটা ভালো লাগছে না দেখতে, তার চেয়ে এটা আমি খুব একটা খারাপ দেখতে নই, সে অনুপাতে। তো এই যে ফার্স গুলো নেওয়া খুব কঠিন, খুব কঠিন ব্যাপার। এবং যারা এগুলো নিতে পারেন তারা ধন্য, যারা করেন তারা তো ধন্য বটেই। এবারের প্রার্থীদের একজন অভিজিৎ গাঙ্গুলি, যার সম্পর্কে আমি একটা কথা প্রায় ঘোষণা দেওয়ার মতো করে জানিয়েছি, ঢেরা পিটিয়ে জানিয়েছি, যে অভিজিৎ গাঙ্গুলি যে সমালোচনা করবে সে দেশের এবং বাঙালির শুধু বাঙালির শত্রু প্রথমে, তারপরে দেশের শত্রু। অভিজিৎ গাঙ্গুলি যে সমালোচনা করবে, যেভাবেই করুক, তিনি নাকি একটা বিয়ে করেছিলেন, তার স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। এবার ইতিমধ্যে কিছু কিছু মিডিয়া নেমে পড়েছে সেসব নিয়ে কথা। ঘেন্নার জায়গাটা হচ্ছে যে তারা এই নিয়ে আলোচনা শুরু করেছে, কারণ তার ব্যক্তি জীবনের সঙ্গে কি প্রয়োজন আছে।
তিনি বিয়ে করতেই পারেন, এটা তার ব্যক্তি জীবন, কেউ করে না। মানুষের পরে তো মানুষ সকালবেলা উঠে বাথরুমে যাবে, সেটা নিয়েও কথা হবে। উনি সকালবেলা উঠে বাথরুমে যান, আশ্চর্য ব্যাপার। খুব ঘৃণার বিষয় নয় এটা? আমার তো মনে হয় একজন মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলাটা অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত বাজে। তিনি বিয়ে করেছিলেন, কেন তার স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে, কি হয়েছিল, তাদের মধ্যে সম্পর্কের রসায়ন কি ছিল, আসুন জানি। কেন, কি দরকার? আমার কি দরকার? আমার কি দরকার? আমার কোনো প্রয়োজন নেই তো। ব্যক্তি জীবন নিয়ে যারা চর্চা করে তাদের কাছে আসল কোনো ইস্যু না থাকলে তখনই বাধ্য হয়ে তাদের ব্যক্তি জীবন চর্চা করতে হয়। আর ব্যক্তি জীবন চর্চা করার অর্থ হচ্ছে আপনি অপরের শোবার ঘরে উঁকি দিতে চাইছেন, ওয়াশিং ইউর ডার্টি লিলেন ইন দ্য পাবলিক। সেটা যারা করতে পারে, যেমন এই একজন কলকাতার প্রাক্তন মেয়র, একজন প্রাক্তন অধ্যাপিকা, তারা এরকম করেছিলেন। তারা এরকম ওয়াশিং ইউর ডার্টি লিনেন ইন দ্য পাবলিক, তারা প্রকাশ্যে তারা নিজেদের ময়লা জামা কাপড় কেচেছিলেন এবং সেই নোংরামিটা প্রকাশ্যে এনেছিলেন যে স্বামীর সঙ্গে কি সম্পর্ক, তার স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক, এর স্বামী, এর বাচ্চা, তার অমুক, তার তমুক, এই সম্পত্তি, হ্যানা তানা, এই দল ওই দল, তারা একবার এই দলে যাচ্ছেন একবার দল। খুব নোংরা বিশ্রী একটা ব্যাপার। কেচ্ছা, কেচ্ছা সমাজের খুব একটা কাম্য জিনিস নয়। যারা কেচ্ছা নিয়ে কারবার করে তাদের কাছে কাম্য হতে পারে, কিন্তু কেচ্ছা দিয়ে সমাজ চলে না। এই মহিলাকে দেখুন তো, রেখা পাত্র যিনি দাঁড়িয়েছেন, বড় করে দেখি দীপেন্দু, এই মহিলা এই মহিলা দাঁড়িয়েছেন বসিরহাট কেন্দ্র। এই হচ্ছে তার অবস্থা। তিনি যিনি লোকসভাতে যাবেন, যেতেই হবে তাকে। এর মতো মানুষকে যেতে হবে, এর মতো মানুষকে যেতে হবে, এর মতো মানুষকে যাওয়ার দরকার নেই। একে যেতে হবে, ইনি রেখা পাত্র, একে যেতে হবে, এর মতো মানুষের যাওয়া দরকার। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইনি কথা বলেছেন, প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। সেই ফোনের ক্লিপটা দিব্যেন্দু বোধহয় পেয়েছিলাম, জানি না সে দিব্যেন্দু শোনাতে পারবে কিনা। সেটা কি শোনানো যাচ্ছে দিব্যেন্দু? ফোনের ক্লিপটা একটু শুনতাম, প্রধানমন্ত্রীর সঙ্গে রেখা পাত্রের যে কথা হয়েছে। মিডিয়াতে যদিও শোনা যাচ্ছে, ফোনের সাহস জুগিয়েছেন রেখাকে তিনি, এবং তিনি বলেছেন নারী শক্তির প্রতীক হিসেবে রেখাকে ব্যাখ্যা করেছেন এবং কথাও বলেছেন যে আপনার সাহস আমার থেকে অনেক গুণ বেশি। আপনি দাঁড়িয়েছেন, বাংলায় কথা বলার চেষ্টা করেছেন অনেকক্ষণ। রেখা সুন্দর হিন্দি বলেছেন, नमस्कार অবাক হয়ে গেছি, प्रधानमंत्री जी, বিস্ময় आपका করলো। बहुत धन्यवाद। सवार प्रथमे अपना के शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, इस समय कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है, मेरा संदेश कली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। लग रहा है राम जी हमारा साथ है और राम जी का हाथ हमारा सर पे है। ऐसा है, इन माताओं बहनों का हाथ मेरे सर पे है। रेखा जी, मुझे आपका मैसेज मिला था। मैं यथासंभव कोशिश करता हूं कि बीजेपी कार्यकर्ताओं से बात करता रहूं। मैं जानता हूं आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। जब आपका नाम घोषित हुआ तो क्या माहौल क्या था, क्या लगा लोगों का? आपको क्या क्या परिस्थितियों का सामना भी करना पड़ता होगा? क्या हो रहा है, मैं जरा पूरा चित्र समझना चाहता हूँ। हमारी साथ जो दुर्घटना घटी थी, हम तो बहुत दुर्भाग्यशाली, हम संदेश कली का माँ बहन नहीं है, पूरा बसीराट लोकसभा का जो माँ बहन है सब एक समान ही अत्याचारी तो हुई है। और हमारी साथ जो हुई, उनकी तो जेल हुई, ईडी की हाथ चला गया और हम चाहती है उनकी सजा मिले। और हाँ, हमारा इधर जो 2011 साल से वोट हम इलेक्शन नहीं दे पाई, हम चाहती है पूरा सुरक्षा के साथ वोट दे पाए। हम वोट दे पाएंगे, संदेश कली की माँ बहन और भी खुश होगा। और आपका बहुत बहुत धन्यवाद, क्योंकि आप हमारे साथ आई। नहीं, मुझे पूरा विश्वास है आपकी बात इलेक्शन कमीशन तक जरूर पहुंचेगी और इलेक्शन कमीशन सभी मतदाता मतदान कर पाए इसके लिए पूरा प्रबंध करेगा। और इलेक्शन कमीशन निष्पक्ष मतदान हो इसके लिए हमेशा प्रतिबद्ध होता है। हम भी आशा करेंगे कि इलेक्शन कमीशन आपकी पीड़ा समझे कि आपने 2011 से आपने वोट नहीं दिया है। तो ये बहुत ही दुखद बात है कि बंगाल में किस प्रकार से सरकारों ने व्यवहार किया है। लेकिन रेखा जी, जब ये आपका नाम घोषित हुआ, आपको चुनाव में कैंडिडेट बनाया, वो जब समाचार मिला तो आपके पड़ोस में अड़ोस में और आप जो इतना बड़ी लड़ाई लड़ी हो, सब में क्या मैसेज गया, सबका कैसा रिस्पॉन्स है? सब लोग खुश है। 2-4 टीएमसी की जो माँ बहन थे
उन्होंने विरोध किया, उन्होंने अभी मान लिया और उन्होंने भी फिर से हमारे पास मैसेज, वीडियो कॉल से मैसेज भेजा। उन लोगों ने जो किया वो तो टीएमसी की बुलाने पर किया है, उन्होंने जोर जबरदस्ती करवाई गई है और नहीं होगा। जो किया उनके लिए उन्होंने माफी मांग रही है। तो हमारे कोई उनका ऊपर कोई दुश्मनी नहीं है, क्योंकि वो हमारे माँ बहन, हमारी भाई बाप है। हम तो सबके लिए लड़ेंगे, क्योंकि उन्होंने हमारे लिए लड़ रही है, हम उनके लिए लड़ेंगे। जो जमीन, जो सम्मान लौटाया जाए, इसके लिए पूरा कोशिश करेंगे। रेखा जी, अभी जो मैं सुन रहा हूं आपको, मुझे लगता है कि भारतीय जनता पार्टी ने आपको उम्मीदवार बना करके बहुत बड़ा काम किया है, क्योंकि राजनीति में बहुत कम लोग ऐसे होते हैं जो ये कहेंगे कि जिसने आपका विरोध किया उसका भी भला हो। और मैं सुन रहा हूं, अभी तो आप चुनाव के मैदान में उतरी हो और आप कह रही हो कि टीएमसी के जिन लोगों ने मेरे खिलाफ किया है उनका भी अन्याय के खिलाफ मैं लड़ूंगी। ये आप बहुत बड़ी बात बता रही हो। और मैं सच बताता हूं, देश जब जानेगा कि रेखा पात्रा इस विचार के रखती हैं और सारा देश आप पर गर्व करेगा। मुझे बहुत अच्छा लगा आपके विचार सुन करके। रेखा जी, मुझे पता लगा है कि बसीरहाट में जनता, विशेष रूप से महिलाएं, ये आपको बहुत स्नेह दे रही है। और अब जब चुनाव के मैदान में उतरी है तो अब क्या वातावरण है? उनकी घर की बेटी हूँ मैं और उन्होंने मुझे चाहती है, ये सुनकर बहुत खुश हूँ मैं। और इलेक्शन पे उतर के हमें लग रहा है उनका पूरा सपोर्ट मिलेगा मुझे। और उन्होंने जब पूरा सपोर्ट करेंगे तब ना हम उनके लिए और भी कुछ कर पाएंगे। और हम भी गरीब घर की लड़की हूँ, किसी की घर की बेटी बहू हूँ। तो यही बोलूंगा, मेरे पति भी तमिलनाडु, चेन्नई उधर काम करती है। हमारा फैमिली में बहुत दुख, बहुत परिश्रम करके उनका हमारा संसार चलती है। तो हम चाहेंगे सबके लिए कुछ ऐसे करेंगे जो बाहर ना जाना पड़े, सबको इधर कंपनी मिले, इधर काम करे और हमारा इधर से बंगाल से बाहर ना जाना पड़े। इसलिए हम पूरा कोशिश करेंगे। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। रेखा जी, संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है। आप एक प्रकार से शक्ति स्वरूपा है। आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया। आपको अंदाजा है कि आपने कितने बड़े साहस का काम किया है। हमारा संदेश कली की माँ बहन की पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए सब। और उनकी सपोर्ट से आगे भी रास्ता चलेंगे हम और उनकी साथ लेकर चलेंगे ये रास्ते। हम राम जी की तरह एक भाई एक बाप हमारी मिला है, तो हम आपका छोटे बेटी की तरह हमारा साथ रहेगा। रेखा जी, हम सब मिलकर के माताओं बहनों के सम्मान के लिए और सिर्फ बसीरहाट नहीं, पूरे बंगाल के लिए, वहां के सम्मान के लिए, वहां के गौरव के लिए हमारी ये लड़ाई है। और आप तो एक मेहनत कश परिवार से हैं, बहुत मजदूरी करके गुजारा करती हैं और इतना बड़ा सार्वजनिक जीवन का जिम्मा मिला है। बहुत बड़ा अंतर आया होगा, लेकिन मैं आपको विश्वास दिलाता हूं कि मैं पूरी तरह आप लोगों के साथ रहूंगा। व्यक्तिगत रूप से भी मैं आप सबकी चिंता करूंगा। रेखा जी, मुझे बहुत अच्छा लगा आपसे बात करके और आपका जो उत्साह देख रहा हूं वो मुझे बहुत प्रसन्नता हो रही है कि बंगाल तो शक्ति पूजा की भूमि है, दुर्गा पूजा की भूमि है और आप उसी शक्ति का पर्याय है। आप जिस मेहनत से, जिस हिम्मत से काम कर रही है वो बड़ी बात है। संदेश खाली की महिलाओं की आवाज को देश के सामने उठाना ये कोई सामान्य बात नहीं है। और आपने जो साहस दिखाया है वो देखकर लग रहा है कि इस बार बंगाल की नारी शक्ति विशेष रूप से हमें आशीर्वाद देगी, बंगाल के उज्जवल भविष्य के लिए आशीर्वाद देगी। मैं जरूर कहूंगा कि जितना हो सके पश्चिम बंगाल के लोगों के बीच केंद्र की बीजेपी सरकार के कामकाज की बात जरूर पहुंचाइए। और अभी वहां जिस टीएमसी पार्टी की सरकार है उससे तो लोग बहुत परेशान हैं। बीजेपी सरकार की कितनी ही योजना हो, वहां टीएमसी सरकार लागू ही नहीं होने देती।
आप लोगों के बीच जाकर ये भी बताइए कि कैसे वहां की टीएमसी सरकार की योजनाओं में करप्शन कर रही है और अपना करप्शन छिपाने के लिए केंद्र सरकार की योजनाओं के नाम भी बदल देती है। पार्टी का एक एक कार्यकर्ता आपके साथ है और मेरी आपको बहुत बहुत शुभकामनाएं हैं। सर, हमारा संदेशखाली में तो अभी 2011 से वोट चोरी कर रहा है, इतना चुराए जा रही है। तो किसी की पूरा शादी नशा से वो वोट दिए जाती तो आज ये दिन ना देखना पड़ती। हम लोग भी चाहती हैं पूरा शादी नेता के साथ हम वोट दें और हमारी माँ बहन की सम्मान रक्षा करे। और ये भाई बहन जो भाइयों को उठा के मारा जा रही है, ऐसे नहीं ना मारा जाए। ये पूरे तरीके से हम देखेंगे। और जो बात आ रही है वो सिर्फ उनकी बेटा नहीं है, उनकी भाई नहीं है, वो मेरा भी भाई है और मेरा भी बेटा समान है। हम ये पूरे तरह से देखेंगे, उनके साथ ऐसे दुर्घटना फिर से ना घटे। हम उनके साथ रह के ये लड़ाई उनकी घर घर तक पहुंच देंगे। आपकी ये जो हिम्मत है ना, ईश्वर भी आपके साथ रहेगा। आप हर नागरिक की सुरक्षा की जो चिंता कर रही है, हर नारी के सम्मान की जो चिंता कर रही है, वो एक लोक प्रतिनिधि बनने के सर्व गुण आपके अंदर है। भले आप गरीब परिवार से हैं। चलिए रेखा जी, मेरी बहुत शुभकामनाएं आपको, हिम्मत के साथ आगे बढ़िए। बहुत बहुत धन्यवाद। धन्यवाद। দেখুন, এই যে বিশদ কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে, দেশের প্রধানমন্ত্রী কথা বলছেন একজন প্রান্তিক নারীর সঙ্গে, তার কথা বলার মধ্যে তার যে ভঙ্গিটা খেয়াল করে দেখুন, কথা বলার শব্দ চয়ন থেকে শুরু করে তার যেভাবে তিনি নারী শক্তি হিসেবে তাকে আহ্বান করে তাকে বললেন এবং তাকে যেভাবে সাহস এবং মদত যোগালেন, এটা একটা মস্ত বড় সহায়তা। এর সুফল ফলতে বাধ্য এবং সুফল ফলবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। আগামী কিছুদিনের মধ্যেই এই মহিলা যিনি ভোটে দাঁড়িয়েছেন, ভদ্রমহিলা, তিনি একটা সাড়া ফেলে দিয়েছেন পিকচারের দিকে। আপনি ভাবুন না, একটা গ্রামের সাধারণ প্রান্তিক মানুষ, তিনি স্পষ্ট বলছেন 2011 সাল থেকে তিনি ভোট দিতে পারেননি, ভোট দেওয়া যায় না। অর্থাৎ কিভাবে ভোট হয়, এটা গেল ভোট হওয়া, এরপরে কাউন্টিং আছে, সর্বস্তরে এইরকম ব্যাপার আছে। ভয়ঙ্কর ব্যাপার, সচেতন থাকতেই হবে, করতে হবে চারপাশের মানুষ। এই জিনিস চলতে পারে না, এটা একটা অবাস্তব পরিকল্পনা। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী অনুষ্ঠানে। নমস্কার জানাই সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং আনন্দম টেলিভিশনের সকলের তরফ থেকে বিদায়। আনন্দ।